সাজাপ্রাপ্ত আসামি আমি 10 বছর পর জেল থেকে বের হয়ে আজ বাড়ির দিকে পা রাখলাম। সেই 16 বছর বয়সে আপন দুলাভাইকে খুন করার অপরাধে জেলে গিয়েছিলাম। বাড়ির সামনে আসতেই একদম অবাক হয়ে গেছি। পুরো বাড়িটা সাজানো হয়েছে, তা দেখে আমার মনে হলো হয়তো বড় কোনো অনুষ্ঠান আছে। কিন্তু কিসের অনুষ্ঠান? আপু তো দুদিন আগেই আমার সাথে দেখা করেছিল, তাহলে সেদিন সে কেন বলেনি আমাকে এই কথা? ভেতরে যাবো কি না ভাবছিলাম। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তখন পেছন থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে বলল, কি মশাই, কি চাই এখানে? দেখে মনে হলো 17-18 বছরের যুবক ছেলে। কি হলো বলুন, কি চাই? আজ এখানে কিসের অনুষ্ঠান? আমার ছোট খালামণি ফারজুর বিয়ে। ছেলেটার মুখে এমন একটা নিউজ শুনে আমি অবাক হয়ে গেলাম। তা আপনি কে, আর এখানে কি চান? আমাকে তুমি চিনবে না। তোমার খালামণিকে গিয়ে বলো তার কলিজা আজ ছাড়া পেয়েছে। মানে কি, যা বলছি তাই করো। আম্মু, নানা ভাই বলে চিৎকার করতে করতে বাড়ির ভেতরে চলে যায় ছেলেটি। আমি বাড়ির গেটের ভেতরে ঢুকতেই পরিবারের সবাই এখানে হাজির, শুধু ছেলেটার খালামণি ছাড়া। বাড়ির কর্তা মানে আমার বাবা ইসাক সাহেব আমাকে দেখতেই রেগে বলে উঠলেন, এখানে কি চাই? তোমাদের দেখতে এসেছি বাবা। আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি এই পরিবারের সন্তান, তোমার সন্তান। তখনই আম্মু বলল, এই পরিবারের সন্তান আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আম্মুর মুখে এত বড় কথাটা শুনে আমার চোখের বাদ যেন আর মানছেই না। তোমাদের সবার মনে আমার জন্য এখনো অনেক রাগ জমা আছে। বড় আপু মিম বলল, রাগ তো তার উপর করা যায় যে বেঁচে আছে, মরা মানুষের উপর আবার কিসের রাগ? বাবা বলল, আপনি এখন এখান থেকে যেতে পারেন, বরযাত্রী আসার সময় হয়ে গেছে। ওরা এখানে আপনার মতো খুনিকে দেখলে বিয়ে ভেঙে দিবে। জি অবশ্যই চলে যাব, তার আগে আমি আমার কলিজার টুকরার সাথে একবার দেখা করতে চাই। মা বলল, কার সাথে? ফারজুর সাথে দেখা করতে চাই। আপু বলল, সে এখন দেখা করতে পারবে না। আপনি এখান থেকে ভালো ভালোই যাবেন নাকি আমি লোক ডাকবো? ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। বলেই চোখের জল মুছতে মুছতে গেট থেকে বের হতে গেলাম। সবাই বিরক্ত আমার উপর। আমি বের হতেই ফারজু এসে বলল, আম্মু কে এসেছিল? মা লুকিয়ে চোখের জলটা মুছে বলল, জানি না কে এসেছিল। আপু, কে এসেছিল শুনলি না? আম্মু কি বলল? আমরা কেউ জানি না কে এসেছিল। ফারজু একে একে সবাইকে জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ উত্তর দিল না। সবাই চুপ করে থাকে, না হয় মিথ্যা বলছে। তখন শেষমেশ ফারজু মিমাপুর ছেলে মিজানকে জিজ্ঞাসা করলো, বল বাবা মিজান, কে এসেছে? মিজান যা বলছে তা শুনে বুঝতে পারলাম সে যেই হোক না কেন এই বাড়ির কোনো সদস্য হবে। বাবা, তোকে কি কিছু বলেছিল? প্রথমে আমি যখন গেটের সামনে দেখি তখন বলেছিল তোমাকে গিয়ে বলতে তোমার কলিজা জেল থেকে ছাড়া পেয়েছে। ফারজু চোখে টলমলো জল আর মুখে হালকা হাসি নিয়ে ছোট করে বলল, ভাই, আব্বু, নানা ভাই, নানু সবাই মিলে তাকে তাড়িয়ে দিলে কেন? সে কোন দিকে গেছে? এই তো একটু আগে ডান দিকে গেল। মিজানের কথা শেষ হতেই ফারজু এক দৌড়ে গেটের দিকে যেতেই বাবা বলল, তুই এখানে কি করছিস? বরযাত্রী আসার সময় হয়ে গেছে। ফারজু কান্না করতে করতে বলল, ভাইকে তোমরা তাড়িয়ে দিলে কেন? কে ভাই? কার ভাই? তুমি জানো না তোমার ভাই আজ থেকে 10 বছর আগে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে তোমাদের জন্য হতে পারে, কিন্তু আমার জন্য আমার ভাই এখনো বেঁচে আছে। ফারজুর মুখে এমন কথা শুনে আব্বু তার কাছে এসে তাকে কষে একটা চর বসিয়ে দিয়ে বললেন, বেশ তর্ক শিখে গেছিস, চুপচাপ রুমে গিয়ে এক্ষুনি রেডি হ, একটু পরেই বরযাত্রী আসবে। আমি কবুল বলার সময় আমার ভাই আমার সামনে না থাকলে কবুলের 10 সেকেন্ড পর আমি বিষ খাবো। এখন আমি জানি না তোমরা কিভাবে আমার ভাইকে আমার সামনে নিয়ে আসবে। কথাটি বলেই কাল ফুলিয়ে চলে যায় ফারজু সেখান থেকে। এদিকে আমি হাঁটছিলাম নতুন কোনো ঠিকানার উদ্দেশ্যে। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে শহরের মধ্যবৃন্দতে একটা জায়গায় এসে বসলাম। কিছু সময়ের জন্য মনে করতে লাগলাম আমার অতীতটা, কলিজার সাথে কাটানো দিনগুলোর কথা। এই পেতনি, আজ কলেজে যাবি না? না ভাইয়া, যাব না। কেন? তোকে বলবো না। তাহলে তোর কোন জামাইকে বলবি পেতনি? ওই টিকটিকির নাতি। কি বললি? যা শুনলি তাই বললাম। গেদুনির জামাই, বাদুরের বউ, কুত্তা। তখনই মা এসে বলল, এই তোরা কি শুরু করলি? দেখো আম্মু, তোমার ছেলে আমাকে কি সব বলছে। আমি জানি না বাপু, তোর আব্বুর কাছে বলিস, উনি এখন অফিসে যাওয়ার জন্য বের হবেন। তখনই আব্বু রুমে আসে। ফারজু কিছু বলার আগে আমি বললাম, দেখেছো আব্বু, সামনের মাসে পরীক্ষা আর তোমার মেয়ে এখন কলেজ ফাঁকি দিচ্ছে। আম্মু, তোমার ছেলেকে সাবধান করে দাও। বাবা, ভালো কথা বলতেই হুমকি? এই পেতনিটা আমার বোন কি করে হলো আম্মু? কুত্তা, তোরে আজ আমি খাইছি। তুই নাস্তা করে কলেজে চলে যা। ফারজু আজ যাবে না। কিন্তু কেন? সকাল থেকে ওর খুব জ্বর উঠেছে। কি? আমাকে আগে বললে না কেন? বলেই ফারজুর গালে এবং কপালে হাত দিলাম। এমা, এ তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওষুধ খেয়েছিস কি? বাসায় ওষুধ ফুরিয়ে গেছে, আব্বু অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। আব্বু তো সেই রাতে ফিরবে, এতক্ষণ ওষুধ না খেয়ে তুই থাকবি কি করে? এই তো একটু আগে দুজনের মাঝে কি তুমুল ঝগড়া হচ্ছিল। ফারজুর জ্বরের কথা শুনতেই সব শেষ হয়ে গেল। তাদের ভাই বোনের ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার নিজেরও হিংসা লাগে। তোমার আবার হিংসা লাগবে কেন? যে ভালোবাসা পাওয়ার কথা ছিল আমরা দুজনে সেটা তাদের নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। দূর, কি যে বলো না, দেখবে ওরা আমাদেরও ভালোবাসবে বড় হলে। বোন, তোর ওষুধটার নামটা বল, আমি এক্ষুনি বাজার থেকে নিয়ে আসবো। তোর ক্লাসে লেট হয়ে যাবে তো। আরে দূর, বাদ দে তো ক্লাস, তুই ওষুধের নাম বল, ওকে দিচ্ছি। তারপর মা বাবা বের হয়ে যায়। আমি বিকালে ফ্রেশ হয়ে যখন মোবাইলটা হাতে নিলাম, চার্জ দেখে তো আমি একদম অবাক। সেই সকাল 9টায় চার্জে দিয়েছি, এখন বিকাল 4টা। ফোনের চার্জ হয়েছে মাত্র 3% থেকে 5%-এ এসেছে। ফোনটা গরম হয়ে আছে, তার মানে কেউ এটা ইউজ করেছে সারাদিন। কে হতে পারে পেতনিটা ছাড়া? হ্যাঁ, এক দৌড়ে চলে গেলাম ফারজুর রুমে। রুমে গিয়ে দেখলাম ফারজু বসে বসে ওর মোবাইল টিপছে। কি হয়েছে? এখানে কি তোর জামাইয়ের মাথা? তুই আমার ফোনে কি করেছিস
সারাদিন? কই কিছু না তো। আমার ফোন গরম হয়ে আছে, তুই সারাদিন ইউজ করেছিস বলে। আমার বয়ে গেছে তোর ভাঙাচোরা ফোন হাতে নেওয়ার। আমার ফোন ভাঙা? দাঁড়া দেখাচ্ছি কার ফোন ভাঙা। বলে বোনের ফোন হাতে নিয়ে দুটোই উপর করে ধরলাম। এখান থেকে ফেলে দিলে দেখা যাবে কার ফোন ভাঙা আর কার ফোন ভালো। এই না না ভাই, এমনটা করিস না ভাই, প্লিজ। আহা, আগে সত্য কথা বল। আসলে সারাদিন ধরে কারেন্ট ছিল না তো, এদিকে আমার ফোনে ডাটা নেই, তাই তোর ফোনটা ইউজ করেছিলাম। কি করেছিস? তেমন কিছু না, ইউটিউবে ভিডিও দেখছিলাম আর ফেসবুকে কয়েকটা মেয়ের সাথে কথা বলেছি। আমার ফোনে তোর অ্যাকাউন্ট লগ ইন করতে কে বলেছে? আমার অ্যাকাউন্ট লগ ইন করিনি, তোর অ্যাকাউন্ট দিয়ে কথা বলেছি। নিশ্চয়ই তুই আমার জন্য বড়সড় কোনো বাস রেডি করেছিস। আচ্ছা, কার সাথে কথা বলেছিস? বেশি না, 10টা মেয়েকে টেক্সট দিয়েছি। কি টেক্সট দিয়েছিস? আই লাভ ইউ বলে। ফারজুর কথা শুনতেই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কুত্তি পেতনি, এটা তুই কি করলি? আমি তোর জন্য ক্লাস মিস দিয়ে ঔষধ এনে দিলাম আর তুই কিনা আমাকে এত বড় বাস দিলি? আহারে, আমার ভাই দেহি উল্টো বুঝলো। আমি তো তোকে বাস দেইনি, তোর কাজটা সোজা করে দিলাম। তুই যে ভিতর ডিম, একটা মেয়েকেও প্রপোজ করতে পারলি না এখনো। আচ্ছা, কাদের টেক্সট দিয়েছিস? আমার সবগুলো বান্ধবীদের। তুই একটা পেতনি আর টেক্সট দিয়েছিস আরো বড় পেতনিদের। আমাকে পেতনি বলেছিস, আমার বান্ধবীদের বলবি না। বলবো। তুই কি করবি? পেতনির সাথে বিয়া দিমু আর তোকে পাশের বাসার মটকার সাথে বিয়ে দিব। 1 মিনিট দাঁড়া, মজা দেখাচ্ছি তোকে। 1 নয় 10 মিনিট দাঁড়ামু। কি করবি তুই? এই দেখ কি করি। বলে বিছানা থেকে উঠে দিল আমার চুল ধরে টান। এবার বলবি আর পেতনি? আহ লাগছে, আমায় ছাড় বলছি। ভালো হবে না কিন্তু বলে দিলাম। ভালো হবে না খারাপ হবে সেটা পরে দেখা যাবে। বুঝেছি, এভাবে কাজ হবে না আম্মু। তারপর ফারজু আমাকে ছেড়ে দৌড়ে বের হয়ে যায়। কথাগুলো মনে পড়তেই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি আর সেখানে না বসে সেখান থেকে উঠে হাঁটতে লাগলাম। ওদিকে আব্বুর সাথে রাগ করে ফারজু দরজা লাগিয়ে ফ্লোরে বসে কাঁদছিল আর বলছিল, ভাই কেন দিলি এমন কসম? আজ তোর জন্য আমি না পারি কিছু সইতে আর না পারি কাউকে কিছু বলতে। সত্যি বলতে ভাই, তুই যদি না আসিস আমার বিয়েতে, আমি বিষ খেয়ে ফেলবো। বরযাত্রী আসার 1 ঘন্টা আগে সবাই এসে ফারজুকে বধূবেশে সাজালো। সেও আঁচলে বিষে শিশি বেঁধে রেখেছে। কবুল বলার পর সামনে ভাইকে না দেখতে পেলে এক ঢোকে সব গিলে নিবে। ফারজু বসে আছে সোফায়। মা এসে বলল, বরযাত্রী চলে এসেছে। ভাই এসেছে কি? তোর আব্বু সারা শহর খুঁজেছেন মানুষ দিয়ে, কিন্তু কোথাও পাইনি তাকে। আমি জানি না, ভাইকে না পেলে যা বলেছি তাই করব। মা আমার, এমন করিস না প্লিজ, বোঝার চেষ্টা কর মা তুই। মা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ের কাজ শুরু করলেন। বরের কবুল বলা শেষ। ফারজু যখন বলবে তখন চোখ মেলে তাকিয়ে দেখলো আব্বু আম্মু আর বড় বোন মিমকে। তাদের দিকে তাকিয়ে কবুল বলল। চোখের ইশারায় তাদের থেকে শেষ বিদায় নিয়ে কেউ কিচ্ছু বোঝার আগেই বিশেষ শিশিটা এক ঢোকে সম্পূর্ণ গিলে ফেললো। সবার মুখে শোনা যাচ্ছিল একটাই শব্দ, হায় হায়, এ কি করলো মেয়েটা, এ কি করলো? পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আর এখানেই একটি বড় টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কি হতে যাচ্ছে? তাহলে কি মেয়েটি মারা যাবে? তার ভাইকে কি তার পরিবার ফিরে পাবে? ভাই বোনের এই লোমহর্ষক গল্পটি দেখতে চাইলে কমেন্টস করুন 2য় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।